নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি থেকে কি সংস্কার আমরা প্রস্তাবনা জানাবো যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে হতেই হবে। এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে নাগরিক কমিটি কি স্পেসিফিক সংস্কারগুলো আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমাদের বাস্তবায়ন করতেই হবে, এটা যদি বলতেন আমার। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই অ্যান্সারটি আমাদের দিবেন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো আমরা মনে করি যে অভ্যুত্থানের স্পিরিট দিয়ে পরিচালিত হবে এবং তার মধ্যে 4টি কমিশন সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই একটা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব। আর ভাই যে প্রশ্নটা করেছেন সেটার সুনির্দিষ্ট উত্তর হচ্ছে, এইখানে যেই নির্বাচন যে প্রক্রিয়া আছে, বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে সেটা 53 বছর ধরেই কার্যকারী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে, এখানে অসংখ্য সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে জড়িত আছে, সেই সাথে জনগণের কিছু প্রতিষ্ঠান এখানে জড়িত আছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে জড়িত আছে। আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশ, এখানে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে পুলিশ একটি অকার্যকর প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে। একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সচল রোল প্লে করতে হয়। এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্যই বলেছি যে এই প্রতিষ্ঠানগুলোর একটি সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন আমরা বলছি, এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া। আমরা বলছি যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এই প্রতিষ্ঠানের দৃশ্যমান ভিজিবল চেঞ্জ, দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য, যেটা গণপরিষদ নির্বাচন, সেদিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সামান্তা শারমিনকে। আমাদের পরবর্তী প্রশ্নটি পিছন থেকে করবেন। আমি কাফরুল থানার প্রতিনিধি শাহিন সুলতানা ইতি বলছি। তো আমার একটা প্রশ্ন ছিল যে ছাত্র প্রতিনিধিরা যে আমাদের সরকারে অংশগ্রহণ করেছেন, তাতে কি আমাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি আমি আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারকে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এখানে এসেছেন, আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আপনারা নিজেরা আয়োজন করেছেন প্রোগ্রামটা, আপনারা সবাই নিজেদের জন্য একটি করতালি হাততালি দিয়ে আপনাদের জন্য অনেক অভিনন্দন। প্রথম হলো থানা ভিত্তিক আমরা বেসিক বিল্ডিংয়ে কাজ করেছি এবং এটা প্রথম ঢাকা মহানগরের উত্তর থানা প্রতিনিধি সম্মেলন। আশা করি বাংলাদেশের সবগুলো থানায় আমরা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম হব এবং আপনাদের এই প্রোগ্রাম বাংলাদেশের সকল থানার জন্য যে প্রোগ্রামগুলো হবে তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন আমার সহযোদ্ধা বোন, যে ছাত্ররা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে। আমাদের এই প্রোগ্রামে অসংখ্য শ্রেণী পেশার মানুষ, যারা তাদের কেউ গান, কবিতা, কেউ রাজপথ, পুলিশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভাষায় তাদের প্রতিবাদের ভাষা জানিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছেন। কিন্তু এটা স্পষ্ট যে আন্দোলনটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে, নাগরিকরা অংশগ্রহণ করেছিল এবং ছাত্ররাই যখন সরকার গঠন করেছে সেই সময়ে ছাত্রদের লেজিটিমেসি থাকা সরকারে অনেকাংশ গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গা থেকে আমরা মনে করি একটি সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারকে অনেক ধীরগতিতে দেখছি, মন্থর গতিতে বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল,
আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে। তাদের রক্তের প্রতি, তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই, তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না। বর্তমানে যেভাবে সরকার চলছে, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন, আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নিন। আমাদের যারা কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই, মজুর ভাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার পেটে এখন ভাত নাই। বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, আইন শৃঙ্খলার অবনতিতে সবার জীবনে নাবিশ্বাস উঠেছে। সেই জায়গা থেকে ছাত্র উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন, আপনাদের জন্য আমরা রাজপথে আছি, আমরা আরেকটি যুদ্ধ করব। সে যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে। পরবর্তী প্রশ্নকর্তাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আমার নাম আল ইমরান নাইম, আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পল্লবী থানা থেকে এসেছি। আমার একটি প্রশ্ন আছে আহত এবং নিহতদেরকে নিয়ে। আমি 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এদের নিয়ে স্বল্প পরিসরে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং যে প্রশ্নটি আমি করতে চাই, আহত ও শহীদ পরিবারের মাঝে বেশ ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, কারণ আমি তালিকা নিয়ে কাজ করেছি এবং আহতদের চিকিৎসার জন্য ছোট পরিসরে আমার একটা কার্যক্রম আছে, সেবা জুলাই 24 নামে। এবং আমার বাম পাশে একজন আহত বসে আছে, যিনি কিনা প্রায় 350 তার শরীরে পিলেট আছে। তো হতাশার অনেক জায়গা আছে। ক্রমান্বয়ে চিকিৎসা ব্যাঘাত ঘটার কারণে অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছেন এবং অ্যাটেম্প টু সুইসাইডও অনেকে করেছেন। এটার একজন এক্সাম্পল আমি আমার বাম পাশে নিয়ে বসে আছি। তো আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা চিকিৎসাটাকে দ্রুত করার জন্য এবং একই সাথে শহীদ যারা হয়েছেন, শহীদদের অনেক পরিবার যারা আছেন একমাত্র সন্তান হারিয়েছেন, পুরো পরিবারের অবলম্বন হারিয়েছেন, এবং আহতদেরও এমন অনেক আছে যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে তারা কর্ম করার যে প্রেক্ষাপটটা হারিয়ে ফেলেছেন। তো আমরা তাদের জন্য কি করতে পারি এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কত দ্রুত আমরা তাদের পুনর্বাসনের জন্য কাজ করব? ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই প্রশ্নটি উত্তর দিবেন আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তারা হলেন আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা। একটা বিষয়ে অত্যন্ত দুঃখের যে এতগুলো সময় পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কতজন শহীদ তার এক্সাক্ট সংখ্যা হিসেবটা আমাদের এখন পর্যন্ত জানা হয়ে ওঠেনি। আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি যে আমাদেরকে যেন অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়। একই সাথে আমাদের আহত ভাইরা তারা অনেকেই এখনো হসপিটালগুলোতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সরকারের তরফ থেকেও অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই উদ্যোগগুলো আরও কার্যকরভাবে যাতে কাজ করে সে দাবিও আমরা সরকারের কাছে জানিয়েছি। ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি, শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল একটি বিশেষ সেল গঠন করেছে ডাক্তার মাহমুদা মিতুর নেতৃত্বে। আমরা আশা করব যারা শহীদ পরিবারের আছেন এবং আহতরা আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে চিকিৎসার ক্ষেত্রে এবং পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক যে বিশেষ সেল, তারা গতকাল উদ্যোগ গ্রহণ করেছে। যারা আহত সহযোদ্ধারা আছেন তাদের থেকে তারা সিবি আহ্বান করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে শূন্য পদগুলো আছে সেগুলোতে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি নিশ্চিত করার কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এই সেলগুলো কাজ করা শুরু করেছে। আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনার পরিচিত কোন আহত ভাই যদি থেকে থাকেন বা শহীদ পরিবারের কেউ যদি থেকে থাকেন, তারা যেন জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সাথে
যোগাযোগ করেন। আমরা আমাদের যে ভাইয়েরা এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছেন, আমরা একজন ভাইও চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন, শাহাদত বরণ করবেন, সেরকমটা আমরা আর দেখতে চাই না। আমরাও চাই যে সরকারের তরফ থেকে একটা বড় অঙ্ক আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন এবং শহীদ পরিবারের পুনর্বাসনে ব্যয় করবে। ইতিমধ্যে সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো আরও যেন কার্যকরভাবে সরকার পরিচালনা করতে পারে, সে আহ্বান আমরা রাখতে চাই। ধন্যবাদ সকলকে।